সকলের জন্য আমার বিজয়ার প্রীতি, শুভেচ্ছা ও আশীর্বাদ জানিয়ে আজকে দশম শ্রেণীর ভিডিও শুরু করছি। প্রবাহী তড়িৎ অধ্যায়ের যে বিষয়গুলি পড়া হয়ে গিয়েছে, যেমন শ্রেণী সমবায়, রোধের এবং সমান্তরাল সমবায়, এইগুলির একটু একটু অংশ যোগ করে তারপরে আমরা চলে যাব তড়িৎ চুম্বকত্ব অংশটাতে। শ্রেণী এবং সমান্তরাল সমবায় আমাদের পড়া হয়ে গেছে রোধের ক্ষেত্রে। এবার আমরা যদি যে রোধগুলির শ্রেণী বা সমান্তরাল সমবায় করা হচ্ছে সেই রোধগুলি যদি প্রতিটি সমান হয় তাহলে কি হবে একবার একটু দেখে নিই। ধরলাম যে প্রতিটি রোধই হচ্ছে সমান মানের, প্রতিটি রোধের মান হলো আর ওহম। n সংখ্যক রোধকে শ্রেণী ও সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে। সেক্ষেত্রে তুল্য রোধের মান কি হবে সেটা আমরা দেখব। প্রথমে ধরি শ্রেণী সমবায়ে এই n সংখ্যক রোধকে, যাদের প্রত্যেকটারই মান হলো আর ওহম, তাদেরকে যুক্ত করা হয়েছে। সেক্ষেত্রে তুল্য রোধ কি হবে? শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশন, সেই জন্য সেক্ষেত্রে তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটাকে আমরা সিরিজ কম্বিনেশন যেহেতু, সেই জন্য সেটাকে আর এস বলা হচ্ছে, সিরিজের এস। তুল্য রোধের মানটাকে যদি আমরা আর এস বলি তাহলে আমরা জানি যে প্রত্যেকটা রোধ যোগ হয়ে যায়। তাহলে এখানে আর প্লাস আর প্লাস আর এরকম করে করে কত দূর থাকবে? n সংখ্যক। হ্যাঁ, তাহলে n সংখ্যক বার যুক্ত হবে। তাহলে আমরা তুল্য রোধটা কি পাবো? তুল্য রোধটা পাবো n আর। অর্থাৎ যদি ধরি আমরা 7টা 5 ওহম রোধ শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে, 7টা 5 ওহম রোধ, অর্থাৎ n হলো 7 আর r হলো 5। তাহলে তুল্য রোধের মান কি হবে? 7 × 5 মানে 35 ওহম। এইভাবে আমাদের তুল্য রোধের মান যদি সমান রোধ হয় বের করতে পারা যাবে। এইবার আমরা দেখি সমান্তরাল সমবায়ে কি হচ্ছে। সমান্তরাল সমবায় অর্থাৎ প্যারালাল কম্বিনেশন। সেক্ষেত্রে যেহেতু প্যারালাল কম্বিনেশন, সেই জন্য আমরা তুল্য রোধটাকে আরপি, প্যারালালে পি, আরপি দিয়ে লিখি। আমরা জানি যে 1/rp তুল্য রোধ ইজ ইকুয়াল টু প্রতিটি রোধের অনন্যকের যোগফল হয়ে যায়, অর্থাৎ 1/r প্লাস 1/r প্লাস 1/r এরকম করে করে চলবে। n সংখ্যক যদি রোধ থাকে, এখানে n সংখ্যক রোধ আছে, n সংখ্যক পর্যন্ত এভাবে চলবে। তাহলে এটা যোগ করলে আমরা বুঝতেই পারছি যে এটা হবে n/r। n/r যদি 1/rp যদি n/r হয়, তাহলে rp অর্থাৎ তুল্য রোধটা কত হবে? তুল্য রোধটা হবে r/n।
অর্থাৎ ঠিক আগে যেটা বললাম আমরা সংখ্যা দিয়ে যে উদাহরণটা দিলাম, যে 7টা 5 ওহম রোধ তাদেরকে যদি যুক্ত করা হয়, আগেরবার আমরা শ্রেণী সমবায় যুক্ত করেছিলাম, এখন সমান্তরাল সমবায়ে যদি যুক্ত করি তাহলে সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান কি হবে? আর এর মান অর্থাৎ রোধগুলির মান হচ্ছে 5 ওহম এবং কত সংখ্যায় আছে রোধগুলির সংখ্যা কত? 7। তাহলে সেক্ষেত্রে 5/7 ওহম হবে তুল্য রোধের মান। তাহলে এটা আমরা চট করে বসিয়ে দিতে পারবো। যদি সব রোধগুলোর মান একই হয় এবং কতগুলি রোধ যুক্ত আছে সেটা যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা শ্রেণী সমবায়ের তুল্য রোধের মান কি হচ্ছে এবং সমান্তরাল সমবায়ের তুল্য রোধের মান কি হচ্ছে সেটা পেয়ে যাব। একটা হচ্ছে শ্রেণী সমবায় হচ্ছে NR আর সমান্তরাল সমবায়ে হচ্ছে R/N। 3 ওহম আর 6 ওহম। এবারে চরম সোজা একটা দেখি আমরা। 3 ওহম এবং 6 ওহম দুটি রোধকে শ্রেণী সমবায়ে ও সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে। শ্রেণী ও সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে। তুল্য রোধ কত হবে? এটা কিন্তু একই রোধ না, এটা এমনি অন্য একটা যে কোনো একটা উদাহরণ দিচ্ছি আমরা। শ্রেণী ও সমান্তরাল, মানে একবার শ্রেণীতে একবার সমান্তরাল সমবায়ে যুক্ত করা হবে। তাহলে শ্রেণীতে হলে কত তুল্য রোধ হবে, সমান্তরাল হলে কত তুল্য রোধ হবে? শ্রেণী সমবায়ের তুল্য রোধের মান হবে 3 ওহম যোগ 6 ওহম মানে 9 ওহম। আর সমান্তরাল সমবায়ের তুল্য রোধ কত হবে? আমরা যদি 1/RT করি, 1/RT করে বের করতে হয়, 1 তুল্য রোধ করে বের করতে হয় আমরা জানি। 1/3 প্লাস 1/6। এখানে কিন্তু ওহম একক লেখা যাবে না, কারণ এটা রোধের একক নয়, এটা কিন্তু রোধের অনন্য। কাজেই এখানে কোনো একক ব্যবহার না করাটাই ভালো। শেষে আমরা উত্তর লেখার সময় লিখব। তার মানে 3/6 বা 1/2। তাহলে আর কি কত হবে? আর কি হবে 2/2। এখানেও লিখলাম না আমরা একেবারে, তারপরে উত্তর লিখলাম। সুতরাং তুল্য রোধের মান 2 ওহম। উত্তর লেখার সময় কিন্তু অবশ্যই একক লিখতে হবে। তুল্য রোধের মান 2 ওহম, সেটা কিন্তু অবশ্যই লিখতে হবে। এখানে যেহেতু কোথাও আমরা ক্যালকুলেশন করার সময় একক ব্যবহার করিনি, আরটির ক্ষেত্রেও এইখানে একক ব্যবহার করবে না, কিন্তু আরেকবার বলে দিচ্ছি যে উত্তর লেখার সময় একক কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। তুল্য রোধের মান নিচে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, সেজন্য উপরে লিখে দিচ্ছি। তুল্য রোধের মান হবে 2 ওহম। শ্রেণী এবং সমান্তরাল সমবায় সম্পর্কে এইটুকু কথা যোগ করে দিলাম। এবার আমরা চলে আসি, আমরা বিওটি করেছি, বোর্ড অফ ট্রেড ইউনিট, যা দিয়ে আমরা বাড়িতে কতটা তড়িৎ শক্তি ব্যয় করছি সেটা পরিমাপ করা হয় এবং সেই একক দিয়ে, এবং সেই অনুসারে আমাদের বাড়িতে বিদ্যুতের বিল আসে। তো সেই বিওটি কত জুল সেটা একটু বের করে দিই।
আমরা জানি যে এক বিওটি বা এক বোর্ড অফ ট্রেড ইউনিট সেটা হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার, কিলোওয়াট ঘন্টা। তাহলে কিলোওয়াট আমরা জানি 1000 ওয়াট, 1000 ওয়াট ইন্টু 1 ঘন্টা। এবার ওয়াট মানে তো জুল পার সেকেন্ড, তাহলে ওয়াটটাকে আমরা লিখলাম জুল পার সেকেন্ড। আর 1 আওয়ার মানে আমরা জানি 3600 সেকেন্ড। তাহলে কত হয়ে গেল? 360000 এত জুল। তাহলে এখানে 1 2 3 4 5 5টা শূন্য আছে, মানে 10 টু দি পাওয়ার 5। আমরা যদি দশমিক বিন্দুটাকে, দশমিক বিন্দু তো একদম শেষে থাকে ধরে নেওয়া হয়, যদি দশমিক বিন্দু না থাকে পূর্ণ সংখ্যা, তাহলে দশমিক বিন্দুটাকে আমরা যদি এখানে নিয়ে চলে আসি, তাহলে এটাকে আমরা লিখতে পারি 36 ইন্টু 10 টু দি পাওয়ার 5। এবার দশমিক বিন্দু এখানে রয়েছে, এখান থেকে আরো এক ঘর এখানে নিয়ে এলে এটা হয়ে যাবে 10 টু দি পাওয়ার 6, অর্থাৎ উত্তরটা হবে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। আমরা যদি এটা লিখি তাহলে উত্তরটা ঠিক, 36 ইন্টু 10 টু দি পাওয়ার 5 লিখলেও উত্তরটা ঠিক। কিন্তু এটাকে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 নিয়ে আসলে আমাদের মনে রাখার সুবিধা হয়। 3.6 এখানেও একবার 6 আসছে, আবার 10 টু দি পাওয়ার 6 উপরেও একবার 6 আসছে, তাতে আমাদের মনে রাখাটার একটু সুবিধাজনক হয়, উচ্চারণের একটা সামঞ্জস্য থাকার জন্য। এইবার আমরা চলে আসব আমাদের যে ইলেকট্রিক বাল্ব বা ভাস্বর ল্যাম্প আমরা ব্যবহার করি, সেই ল্যাম্প আগে ব্যবহার করতাম বেশি, এখন আমরা সিএফএল বা এলইডি ব্যবহার করে থাকি। এইগুলির মধ্যে তুলনামূলক আলোচনাতে আমরা আমাদের প্রথম চ্যাপ্টারেই আমরা আমাদের শক্তির বিষয়ে পড়েছি, যে জীবাশ্ম জ্বালানি দহনে যে শক্তি তৈরি হয়, সেই জীবাশ্ম জ্বালানি খুব একটা বেশি নেই, তার অপ্রতুলতার কারণে আমাদের শক্তি ব্যয় করাতে একটু হ্রাস আনা দরকার, সেটা আমরা জানি। আমরা সেই কাজটাই হতে দেখব যে আমরা ভাস্বর ল্যাম্পের বদলে যখন আমরা সিএফএল বা এলইডি ব্যবহার করি, তখন আমরা কিন্তু আমাদের শক্তি ব্যয়ে অনেকটাই আমরা কম করতে পারছি। আমরা যদি একটু তুলনামূলক আলোচনা করে দেখি, ভাস্বর ল্যাম্প, ভাস্বর বাতি, আর হচ্ছে সিএফএল। সিএফএল এর পুরো নাম হচ্ছে কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প। কম্প্যাক্ট আর এলইডি। এলইডি হচ্ছে লাইট এমিটিং ডায়োড। দেখা যাবে যে ভাস্বর বাতি, তার থেকে কিন্তু সিএফএল বা কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প 75% একই পরিমাণ আলো দিতে ভাস্বর বাতির তুলনায় সিএফএল 75% কম তড়িৎ শক্তি ব্যয় করে এবং এলইডি 82% কম তড়িৎ শক্তি ব্যয় করে। সমপরিমাণ আলো
CFL 75% এবং LED 82% কম তড়িৎ শক্তি ব্যয় করে। সুতরাং তড়িৎ শক্তি কম করতে গেলে, ইলেকট্রিক বিল কমাতে গেলে আমাদের এইগুলি ব্যবহার করা সুবিধাজনক। আবার আমরা যদি দেখি যে তড়িৎ শক্তি কতটা অংশ দৃশ্যমান আলোতে পরিণত করে, এই তিনটি যদি তুলনা করি তাহলে আমরা দেখব যে ভাস্বর ল্যাম্প তড়িৎ শক্তি মাত্র 2%। ভাস্বর বাতি উপরে লেখা আছে, আমি এখানে আর লিখছি না। তড়িৎ শক্তি মাত্র 2% দৃশ্যমান আলো উৎপন্ন করে। ব্যয়িত তড়িৎ শক্তি, ব্যয়িত কথাটা লেখা ভালো, ব্যয়িত তড়িৎ শক্তি, যে তড়িৎ শক্তি ব্যয় হচ্ছে তার এত পার্সেন্ট। আর CFL ব্যয়িত তড়িৎ শক্তি 7% থেকে 9% দৃশ্যমান আলো তৈরি করে। আর LED ব্যয়িত তড়িৎ শক্তি 4 থেকে 18%। দৃশ্যমান আলো নির্গত করে। এবার জীবনকাল যদি আমরা দেখি, জীবনকাল হচ্ছে ভাস্বর ল্যাম্পের 1500 ঘন্টা, আর CFL এর জীবনকাল হচ্ছে 10,000 ঘন্টা। আর এলইডির জীবনকাল হচ্ছে প্রায় 50,000 ঘন্টা। এবার কোনো আলোক উৎস যে মোট যে পরিমাণ দৃশ্যমান আলো নির্গত করে তাকে মাপা হয় লুমেন এককে। এবার তড়িৎ ক্ষমতার প্রতি ওয়াটে কোনো আলোর উৎস যতটা দৃশ্যমান
আলো নির্গত করে, যে তড়িৎ ক্ষমতা, আলোক উৎসটা তড়িৎ ক্ষমতা, তার প্রতি ওয়াটে কতটা দৃশ্যমান আলো নির্গত করছে সেটাকে বলা হয় তার দীপ্তিমান কার্যক্ষমতা। এবার এই দীপ্তিমান কার্যক্ষমতা কার কতটা, তাহলে আলোক উৎসে দৃশ্যমান আলো নির্গমন, আলোক উৎস মোট আলোক উৎসের মোট দৃশ্যমান আলো নির্গমনের পরিমাণকে লুমেন এককে মাপা হয়। তড়িৎ ক্ষমতার প্রতি ওয়াটে, মানে 1 ওয়াটে, প্রতি ওয়াটে কোনো আলোক উৎস যে পরিমাণ দৃশ্যমান আলো নির্গত করে তাকে দীপ্তিমান কার্যক্ষমতা বলে। এবার এই দীপ্তিমান কার্যক্ষমতার বিচারে কার কতটা, দীপ্তিমান কার্যক্ষমতা কার কতটা সেটা যদি আমরা বিচার করি, তাহলে ভাস্বরব্যাপী দীপ্তিমান কার্যক্ষমতা হচ্ছে 10 থেকে 17 লুমেন পার ওয়াট। এটা হলো দীপ্তিমান কার্যক্ষমতা। তিন নম্বর পয়েন্ট এটা। আর এর হচ্ছে 50 থেকে 70 লুমেন পার ওয়াট। আর এলইডির 90 থেকে 110 লুমেন পার ওয়াট। এখানে ব্র্যাকেটটা দেওয়ার উদ্দেশ্য এটাই, 90টা তো লুমেন পার ওয়াট, 90 এর একক হচ্ছে লুমেন পার ওয়াট, 110 এর একক লুমেন পার ওয়াট, সেরকম এখানে 50 এর একক লুমেন পার ওয়াট, 70 এর একক হচ্ছে লুমেন পার ওয়াট। কিন্তু ব্র্যাকেটটা না থাকলে মনে হবে শুধু 70 লুমেন পার ওয়াট, 50 এর কোনো একক থাকছে না। সেই জন্য ব্র্যাকেট দিলে এটারও একক এটা, এটারও একক এটা, সেটা বোঝাচ্ছে, সেই জন্য ব্র্যাকেটটা দেওয়া। এবার আমরা আমাদের আজকের যে মূল পড়া সেই পড়াতে চলে আসব। অর্থাৎ আজকে আমরা শুরু করব তড়িৎ চুম্বকত্ব।
তড়িৎ চুম্বকত্ব বিষয়টা কি? আমরা তড়িতের কথা জানি, আমরা চুম্বকের কথা জানি, এবং একটা বড় সময় পর্যন্ত মানুষ মনে করত যে তড়িৎ এবং চুম্বক এই দুটি বিষয়ের মধ্যে কোনো সম্পর্ক নেই। তড়িৎ প্রবাহ, চুম্বকত্ব এ দুটি সম্পূর্ণ পৃথক বিষয়, কোনোটার সঙ্গে কোনোটার কোনো সম্পর্ক নেই, কোনো প্রভাব নেই। কিন্তু হঠাৎ করে একটি পরীক্ষার মাধ্যমে দেখা গেল যে তড়িৎ প্রবাহ আর চুম্বকত্ব কিন্তু সম্পূর্ণ পৃথক ব্যাপার নয়, এদের মধ্যে সম্পর্ক আছে, একটার সঙ্গে একটার উপর আর একটা প্রভাব ফেলে। সেই পরীক্ষাটা কি? সেটা একটা বিখ্যাত পরীক্ষা, ডেনমার্কের বিজ্ঞানী ওরস্টেডের পরীক্ষা। এটাতে একটা বইয়ে দেখা যায় যে পরীক্ষাটায় প্রথমেই বিজ্ঞানী ওরস্টেড একটা শলাকা চুম্বকের উপরে তারটাকে, একটা তার যার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যাবে, সেই তারটিকে চুম্বক শলাকাটার ওপরে লম্বভাবে রাখতেন, রেখে তড়িৎ প্রবাহ পাঠাতেন তারটি দিয়ে, এবং তারে তড়িৎ প্রবাহ যখন চলতো তখনও শলাকাটা যেমন উত্তর দক্ষিণ মুখ করে থাকে চুম্বক, সেরকম উত্তর দক্ষিণ মুখ করেই থাকতো, এবং তড়িৎ প্রবাহ যখন বন্ধ করে দেওয়া হতো, চলতো না, তখন তো অবশ্যই উত্তর দক্ষিণ মুখ করে থাকতো, এবং তড়িৎ প্রবাহ চললেও কোনো পরিবর্তন হতো না চুম্বক শলাকার। এটা দিয়ে ওরস্টেড প্রথমে বলতেন যে, তখন যা ধারণা ছিল যে তড়িৎ প্রবাহের চুম্বকের উপর কোনো প্রভাব নেই। হঠাৎ একদিন উনি চুম্বক শলাকার উপর তারটাকে চুম্বক শলাকার সঙ্গে সমান্তরালভাবে, আগে লম্বভাবে রাখতে সমান্তরালভাবে রাখলেন। এইবার তারে তড়িৎ প্রবাহ পাঠানো হলো। দেখা গেল যে অবাক কাণ্ড, যে চুম্বক শলাকার উত্তর মেরুটা কিন্তু আর উত্তর দিকে মুখ করে থাকলো না, চুম্বক শলাকাটা বিক্ষেপ হলো, সরে গেল উত্তর দিক থেকে। এইভাবে প্রথম, এবং যেই তড়িৎ প্রবাহ বন্ধ করে দেওয়া হলো অমনি দেখা গেল শলাকা চুম্বকটা আবার যেমন উত্তর দক্ষিণে মুখ করে আর থাকে সেরকমই মুখ করে রয়েছে। তার মানে এটা তড়িৎ প্রবাহের জন্যই হচ্ছে, অর্থাৎ তড়িৎ প্রবাহ চুম্বকের উপর প্রভাব ফেলছে। অর্থাৎ তড়িৎ প্রবাহ এবং চুম্বকত্ব দুটো যে সম্পূর্ণ আলাদা, কোনো সম্পর্ক নেই সেটা নয়, এর মধ্যে সম্পর্ক রয়েছে। এবার আমরা পরীক্ষাটা একটু দেখে নিই কিরকম পরীক্ষাটা হয়েছিল। এই পরীক্ষাটা একটা বিরাট গুরুত্বপূর্ণ পরীক্ষা, ওরস্টেডের পরীক্ষা। এটাতে প্রথম দেখা গেল যে তড়িৎ প্রবাহ হলে সেই তড়িৎ প্রবাহের প্রভাব চুম্বক শলাকার উপর পড়ে, অর্থাৎ এটি তড়িৎ প্রবাহের প্রভাব চুম্বক শলাকার উপর। এটি একটি চুম্বক শলাকা, ধরে নিচ্ছি আমরা যে এটি হচ্ছে উত্তর মেরু, এটা হচ্ছে দক্ষিণ মেরু, অর্থাৎ এই দিকটা উত্তর দিক, এই দিকটা দক্ষিণ দিক। এর উপর দিয়ে একটা তার কি রাখা হলো, বোঝাই যাচ্ছে যে চুম্বক শলাকাটার সঙ্গে সমান্তরালভাবে তারটাকে রাখা হয়েছে উপর দিয়ে। অর্থাৎ এইটা যদি হয় শলাকা চুম্বকটা যদি এইটা হয়, তাহলে তার উপর দিয়ে এইভাবে তারটা এরকম ভাবে রাখা হয়েছে। এইবার এই তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠানো হলো, তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠানো হলো। তড়িৎ প্রবাহটা এক্ষেত্রে যদি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে তড়িৎ প্রবাহ এই দিক থেকে এই দিকে যাচ্ছে, এরকম যদি তড়িৎ প্রবাহ হয় তাহলে দেখা যাবে উত্তর মেরুটা বিক্ষিপ্ত হবে এই দিকে, উত্তর মেরুটা এইদিকে বিক্ষিপ্ত হবে, এটা উত্তর এটা দক্ষিণ, এটা তাহলে এটা পূর্ব এটা পশ্চিম, অর্থাৎ পূর্ব দিকে বিক্ষিপ্ত হবে। আবার যদি আমরা দেখি যে
তড়িৎ প্রবাহটার দিক হচ্ছে উল্টোটা, অর্থাৎ দক্ষিণ থেকে, আগে কি হচ্ছিল, উত্তর থেকে দক্ষিণ দিকে তড়িৎ প্রবাহ হচ্ছিল, তখন উত্তর মেরুর বিক্ষেপ হচ্ছিল পূর্ব দিকে। হ্যাঁ, তাহলে আমরা যদি একটু লিখে ফেলি যে তারের অবস্থান কোন দিকে, তারের অবস্থান কিন্তু এখানে শলাকার উপরে, তারের অবস্থান চুম্বকের উপরে, চুম্বক শলাকার উপরে। এইরকমটা যদি হয় তাহলে তড়িৎ প্রবাহের দিক উত্তর থেকে দক্ষিণে হলে কি হবে, এখনই আমরা দেখলাম তড়িৎ প্রবাহের দিক উত্তর থেকে দক্ষিণে হলে তারটা কোন দিকে যাচ্ছে, পূর্ব দিকে যাচ্ছে। তাহলে তার নয়, চুম্বক শলাকা, চুম্বক শলাকার উত্তর মেরু উত্তর মেরুর বিক্ষেপ হবে পূর্ব দিকে। আর যদি তড়িৎ প্রবাহের দিক দক্ষিণ থেকে উত্তরে হয়, দ্বিতীয় ক্ষেত্র 2 নম্বর কেস, এটা যদি দক্ষিণ থেকে উত্তরে হয়, অর্থাৎ এদিক থেকে এদিকে, এখন যেটা আমরা ছবিতে দেখাচ্ছি, তাহলে দেখা গেল যে দক্ষিণ থেকে উত্তরে হলে চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ কিন্তু হচ্ছে পশ্চিম দিকে, অর্থাৎ শলাকাটা এই দিকে বিক্ষিপ্ত হচ্ছে। আবার যদি তারের অবস্থান শলাকার উপরে না থেকে এরকম নিচে হবে, তাহলে আবার এটা ঠিক উল্টো হয়ে যাবে। তারের অবস্থান যদি এইরকম ভাবে হয় শলাকার নিচে, তাহলে দেখা যাবে যে নিচে যদি হয় তাহলে তড়িৎ প্রবাহের দিক দক্ষিণ থেকে, প্রথমটা করি উত্তর থেকে দক্ষিণে, আগের বার যেহেতু প্রথমে উত্তর থেকে দক্ষিণে করেছিলাম, এবারও তাই করি। তড়িৎ প্রবাহের দিক যদি উত্তর থেকে দক্ষিণে হয়, উত্তর থেকে দক্ষিণে হলে আগেরবার আমরা দেখেছিলাম উপরে থাকলে উত্তর মেরু যাচ্ছে পূর্ব দিকে, কিন্তু তারটা নিচে থাকলে উত্তর মেরুটা কিন্তু যাবে পশ্চিম দিকে। এবং যদি দক্ষিণ থেকে উত্তরে হয়, মানে আগেরবার যা হয়েছিল এখন ঠিক তার বিপরীতটা হবে। যদি তার উপরে থাকে, তার থেকে তার যদি নিচে থাকে, তাহলে উপরে থাকলে তারের বিক্ষেপ যেরকম যেদিকে হবে, নিচে থাকলে বিক্ষেপ ঠিক তার বিপরীতটা হবে। তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে গেলে পরে শলাকার বিক্ষেপ আর হবে না, শলাকাটা উত্তর দক্ষিণে মুখ করে থাকবে। এবং তড়িৎ প্রবাহের মাত্রা যদি বাড়িয়ে দেওয়া যায়, তাহলে শলাকার বিক্ষেপ কিন্তু বেশি হবে। তড়িৎ প্রবাহের তারটাকে যদি শলাকার বেশি কাছে রাখা হয়, তাহলে কিন্তু বিক্ষেপটা বাড়বে, বিক্ষেপের পরিমাণটা বাড়বে। তাহলে এই যে দেখা গেল, এটা একটা সুদূর প্রসারী একটা ঘটনাটার একটা প্রভাব রয়েছে এই পরীক্ষাটা। আমরা তো জানি যে একটা চুম্বক শলাকার উত্তর মেরু কখন উত্তর দিক থেকে বিক্ষিপ্ত হয়, যখন তার সামনে একটা চুম্বককে নিয়ে আসা হয়। একটা চুম্বকের উত্তর মেরু নিয়ে এলে সেই চুম্বক শলাকার উত্তর মেরুটা বিকর্ষিত হয়ে দূরে সরে যাবে।
আবার যদি একটা দণ্ড চুম্বকের দক্ষিণ মেরুকে ওই শলাকা চুম্বকের উত্তর মেরুর কাছে নিয়ে আসা হয়, তাহলে শলাকা চুম্বকের উত্তর মেরুটা দণ্ড চুম্বকের দক্ষিণ মেরুর দ্বারা আকর্ষিত হয়ে কাছে সরে আসবে, অর্থাৎ সেক্ষেত্রেই তার স্বাভাবিক যে অবস্থান, উত্তর দক্ষিণমুখী যে অবস্থান, সেখান থেকে তার বিক্ষেপ ঘটবে। তাহলে এখানে কোনো তো চুম্বককে আমরা নিয়ে আসিনি, দণ্ড চুম্বককে শলাকা চুম্বকটার কাছে নিয়ে আসিনি, কিন্তু দণ্ড চুম্বককে নিয়ে আসলে যে ঘটনা ঘটতো, উত্তর মেরুটার শলাকা চুম্বকের উত্তর মেরুটার বিক্ষেপ হতো, একই রকম ঘটনা ঘটছে। এবার একটা দণ্ড চুম্বককে নিয়ে এলে কেন বিক্ষেপ ঘটে? কারণ দণ্ড চুম্বকটার কাছাকাছি একটা জায়গা জুড়ে দণ্ড চুম্বকটার আকর্ষণ বা বিকর্ষণ বল থাকে। আমরা সবাই জানি যে সেই জায়গাটুকুকে বলি আমরা চৌম্বক ক্ষেত্র। এবার সেই চৌম্বক ক্ষেত্রের মধ্যে ওই দণ্ড চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বা বিকর্ষণ বলটাকেও আমরা অনেক সময় চৌম্বক ক্ষেত্র প্রাবল্য না বলে চৌম্বক ক্ষেত্র বলি। সেই চৌম্বক ক্ষেত্রটা কাজ করে বলে এই শলাকা চুম্বকটার বিক্ষেপণ ঘটে। তাহলে তড়িৎ প্রবাহ ঘটলে তো একই রকম ঘটনা ঘটছে, বিক্ষেপ হচ্ছে, তার মানে নিশ্চয়ই এখানেও একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। ওখানে চুম্বকের জন্য চৌম্বক ক্ষেত্র, আর এখানে তড়িৎ প্রবাহের জন্য চৌম্বক ক্ষেত্র। তাহলে এই ঘটনা থেকে সিদ্ধান্ত হলো যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হলে সেই পরিবাহীটার চারদিকে কিন্তু একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। তবে পরিবাহীটা কিন্তু চুম্বকে পরিণত হয় না। এই যে তারটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ ঘটানো হচ্ছিল, সেই তারটার কাছে যদি লোহার গুঁড়ো নিয়ে এসে ছিটিয়ে দেওয়া হয়, লোহার গুঁড়োকে কিন্তু তারটা আকর্ষণ করবে না। অর্থাৎ তারটা তড়িৎ প্রবাহ হলে পরেও চুম্বকে পরিণত হচ্ছে না, কিন্তু তড়িৎ প্রবাহ হলে পরে তারটা তার চারদিকে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করছে। এইবার এই বিক্ষেপের দিকটা আমরা যেভাবে বললাম যে উপরে যদি থাকে তার, তাহলে দক্ষিণ থেকে উত্তরে গেলে তার হবে পশ্চিম দিকে বিক্ষেপ, আর উল্টোটা হলে উত্তর থেকে দক্ষিণে গেলে হবে পূর্ব দিকে বিক্ষেপ। এইভাবে তো মনে রাখাটা একটু কঠিন যে দক্ষিণ থেকে উত্তরে গেলে তবে হচ্ছে পশ্চিমে, আর উত্তর থেকে দক্ষিণে গেলে পূর্বে হচ্ছে, আবার তারটা যদি নিচে থাকে সেটা উল্টে যাচ্ছে। তা এইটাকে একটা খুব সহজে একটা নিয়মের সাহায্যে মনে রাখা যায়। সেটা হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র। অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র বিজ্ঞানী আবিষ্কৃত যে সূত্র, সেটাতে কি বলা হচ্ছে? সেটাতে বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি তড়িৎবাহী তারের উপর দিয়ে তড়িৎ প্রবাহ বরাবর এমনভাবে সাঁতার কেটে যান যেন তার মুখ সর্বদা চুম্বক শলাকার দিকে থাকে, তাহলে সেই সাঁতারু ব্যক্তির বাঁ হাত যেদিকে যাবে শলাকা চুম্বকের উত্তর মেরুও সেই দিকেই বিক্ষিপ্ত হবে। এটা হলো অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্র। অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্রটা আমরা একটু লিখে নিই। তাহলে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্রটা হচ্ছে চুম্বকের উপর তড়িৎ প্রবাহের প্রভাব সংক্রান্ত। হ্যাঁ, মানে সেই প্রভাবে, তড়িৎ প্রবাহের প্রভাবে চুম্বক শলাকার উত্তর মেরু কোন দিকে বিক্ষিপ্ত হচ্ছে সেই বিক্ষেপের দিক সংক্রান্ত সূত্র। তড়িৎবাহী তারের উপর দিয়ে কোনো ব্যক্তি
যদি তড়িৎ প্রবাহের অভিমুখে এমনভাবে সাঁতার কাটেন যেন তার মুখ সর্বদা চুম্বক শলাকার দিকে থাকে। তাহলে সন্তরণকারী মানে যিনি সাঁতার কাটছেন, সন্তরণকারী বাঁ হাত যেদিকে থাকবে শলাকার উত্তর মেরু সেই দিকে বিক্ষিপ্ত হবে। এটা মনে রাখলে পরেই পশ্চিম দিক পূর্ব দিক সহজেই বোঝা যাবে। এইবার আমরা চৌম্বক ক্ষেত্র যেমন জানি, সেরকম চৌম্বক বলরেখা বলে আরেকটা রাশি সম্পর্কে আমরা আরেকটা বিষয় সম্পর্কে জানব। চৌম্বক বলরেখাটা কি জিনিস? চৌম্বক বলরেখা হচ্ছে একটা বিচ্ছিন্ন চুম্বকের উত্তর মেরুকে যদি একটা চৌম্বক ক্ষেত্রে অবাধে যেতে দেওয়া হয়, তাহলে সেই বিচ্ছিন্ন উত্তর মেরুটা, চৌম্বক ক্ষেত্র মানে সেখানে উত্তর মেরুর উপর একটা বল কাজ করবে, সেই বলের দিক বরাবর সেই চুম্বকের উত্তর মেরুটা যাবে। সেই তার যাওয়ার দিকটাকে আমরা যদি রেখা দিয়ে যুক্ত করে দিই, তাহলে যে রেখাটা পাবো সেটা হলো চৌম্বক বলরেখা। আর একবার বলছি যে একটা বিচ্ছিন্ন উত্তর মেরুকে যদি সমস্ত বাধা থেকে মুক্ত করে শুধুমাত্র চৌম্বক ক্ষেত্রটাই তার উপর কাজ করছে, এইরকম অবস্থায় একটা চুম্বক ক্ষেত্রে রেখে দেওয়া হয়, তাহলে সেই বিচ্ছিন্ন উত্তর মেরুটা যে দিক বরাবর গতিশীল হবে, তার সেই গতির দিকটাকে আমরা যদি রেখা দিয়ে যুক্ত করি, সেই রেখাকেই বলা হবে চৌম্বক বলরেখা। এবার এই চৌম্বক উত্তর মেরুটা যেহেতু ওই চৌম্বক ক্ষেত্রটার উত্তর মেরুটার উপর যে দিকে বল প্রয়োগ করছে সেই দিক বরাবরই যাচ্ছে, সুতরাং এটা কিন্তু এই চৌম্বক বলরেখার প্রত্যেকটা বিন্দুতে যদি আমরা স্পর্শক আঁকি, সেই স্পর্শকটাই হচ্ছে ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে বল প্রয়োগ করছে তার সেই দিকটাকে নির্দেশ করবে। যেমন যদি ধরি এরকম একটা বলরেখা, তাহলে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রটা ওই উত্তর মেরু, এরকম একটা যদি বলরেখা হয়, তাহলে এই দিকে উত্তর মেরুটা কোন দিকে, এই বিন্দুতে যদি আমরা স্পর্শক আঁকি, তাহলে এই স্পর্শকটা হবে ওই বিন্দুতে
ওই চৌম্বক ক্ষেত্রটা উত্তর মেরুর উপর কোন দিকে বল প্রয়োগ করছে সেই দিক। আবার এই বিন্দুতে আমরা যদি স্পর্শক আঁকি তাহলে এই স্পর্শকটা হবে এই বিন্দুতে, এটা এই বিন্দু ধরলাম, এটা বি বিন্দু ধরলাম, বি বিন্দুতে উত্তর মেরুর উপর চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে বল প্রয়োগ করছে সেই দিকটা নির্দেশ করবে। একই রকম ভাবে এইখানেও আমরা স্পর্শক এঁকে সেই স্পর্শক দিয়ে আমরা কোন দিকে বল প্রয়োগ করছে সেটা আমরা বোঝাতে পারি। অর্থাৎ চৌম্বক বলরেখা হলো চৌম্বক ক্ষেত্রটার দিক। চৌম্বক ক্ষেত্রটিকে যদি আমরা বল হিসাবে ধরি তাহলে ক্ষেত্র প্রাবল্য হলো গোটা কথাটা, চৌম্বক ক্ষেত্রে যে বল কাজ করে। তা না বলে আমরা সংক্ষেপে যদি চৌম্বক ক্ষেত্র বলি তাহলে চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে বলরেখার উপর স্পর্শ। এইবার তাহলে যখন একটা তড়িৎবাহী পরিবাহী তার মধ্যে তড়িৎ প্রবাহ হলেই সেটা একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করে, তাহলে সেই চৌম্বক ক্ষেত্রের বলরেখা থাকবে। আমরা একটা যদি ঋজু মানে সোজা একটা পরিবাহী তার ধরি, সেই পরিবাহী তারের মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহ চালাই তাহলে তার বলরেখাটা কিরকম হবে সেইটা আমরা একটা নিয়ম থেকে জানতে পারি। সেই নিয়মটা হচ্ছে দক্ষিণ মুষ্টি নিয়ম। দক্ষিণ মুষ্টি নিয়মটা কি? দক্ষিণ মুষ্টি নিয়ম হচ্ছে একটা তারকে, তড়িৎবাহী তারকে আমরা যদি ডান হাতের মুঠো দিয়ে এমনভাবে ধরি, ডান হাতে মুঠি করে এমন করে ধরি যে যেদিক বরাবর তড়িৎ প্রবাহ হচ্ছে আমাদের বুড়ো আঙুলটা সেই দিক বরাবর থাকলো, তাহলে বাকি যে আঙুলগুলি সেই আঙুলগুলি চৌম্বক বলরেখাকে নির্দেশ করবে এবং বাকি আঙুলগুলির অগ্রভাগ চৌম্বক ক্ষেত্রের অভিমুখকে নির্দেশ করবে। তাহলে দক্ষিণ মুষ্টি নিয়মটা আরেকবার বলি। একটি তড়িৎবাহী তারকে আমরা যদি ডান হাতের মুঠো দিয়ে এমন করে ধরি যে তড়িৎ প্রবাহের দিকটা আমাদের ডান হাতের বুড়ো আঙুলের অগ্রভাগ দিয়ে প্রকাশ করা যায়, তাহলে বাকি আঙুলগুলি ওই তড়িৎ প্রবাহের ফলে যে চৌম্বক বলরেখা সেই চৌম্বক বলরেখাকে নির্দেশ করবে এবং বাকি আঙুলগুলির অগ্রভাগ চৌম্বক ক্ষেত্রের দিককে নির্দেশ করবে। আমরা লিখে নিই দক্ষিণ মুষ্টি নিয়মটা। দক্ষিণ মুষ্টি নিয়ম তড়িৎবাহী তারকে ডান হাতে মুঠিতে ধরে যদি তড়িৎ প্রবাহের দিকে বুড়ো আঙুল বা বৃদ্ধাঙ্গুলি বলতে পারি ভালো কথায়, বুড়ো আঙুলকে প্রসারিত করা যায় তাহলে বাকি আঙুলগুলি চৌম্বক বলরেখা প্রকাশ করে।
নির্দেশ করে বা প্রকাশ করে। এবং বাকি আঙুলগুলির অগ্রভাগ চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে। এভাবে আমরা যদি একটা কার্ডবোর্ডের মধ্যে দিয়ে একটা সোজা তারকে ফুটো করে ঢুকিয়ে দিই, কার্ডবোর্ডের সঙ্গে কার্ডবোর্ডটা যেভাবে আছে তার সঙ্গে এটাকে যদি ধরি, কার্ডবোর্ড এটার সঙ্গে লম্বভাবে এর মধ্যে দিয়ে ফুটো করে এর সঙ্গে লম্বভাবে যদি একটা তারকে ঢুকিয়ে দিই এবং তারটার মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহ ঘটাই, এবার কার্ডবোর্ডটার উপরে কিছু লোহার গুঁড়ো ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হলো, দিয়ে একটু টোকা দিলে পরে দেখা যাবে লোহার গুঁড়োগুলো কতগুলো সমকেন্দ্রিক বৃত্তের আকারে সজ্জিত হয়ে যাবে। যে বৃত্তের কেন্দ্র হচ্ছে তারটা যে ফুটো করে ঢোকানো হয়েছে, সেই ছিদ্রটা হবে সেই সমকেন্দ্রিক বৃত্তগুলির কেন্দ্র। অর্থাৎ ওই যে সমকেন্দ্রিক বৃত্তগুলি, সেগুলি ওই তারের মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ হচ্ছে তার চৌম্বক বলরেখাকে নির্দেশ করছে। তাহলে আমরা এটা একটু ছবিটা এঁকে দেখে নিই যে কিরকম হয়। পরের দিন আমরা বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে কিরকম চৌম্বক বলরেখা হয় ইত্যাদি আমরা পরের দিন দেখব। তাহলে আমরা এখানে যদি একটা কার্ডবোর্ড এখানে একটা রাখা হয়, তার মধ্যে দিয়ে যদি ফুটো করে এই বিন্দুতে একটা ফুটো করে এটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এই ইয়েটাকে তারটাকে, তাহলে দেখা যাবে যে লোহার গুঁড়ো এখানে ছিটিয়ে দিলে লোহার গুঁড়োগুলো কতগুলো সমকেন্দ্রিক বৃত্তের আকারে সজ্জিত হয়ে যাবে। এক্ষেত্রে আমরা যদি দক্ষিণ মুষ্টি নিয়মটা প্রয়োগ করি, তাহলে এইভাবে বুড়ো আঙুলকে এই দিকে প্রসারিত করা, যেদিকে এদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, এইভাবে ব্যাটারিটাকে যুক্ত করা হয়েছে যাতে তড়িৎ প্রবাহটা যাতে এই দিক বরাবর হয়, মানে নিচ থেকে উপরের দিকে। তাহলে এইভাবে বুড়ো আঙুল এইভাবে সমকেন্দ্রিক বৃত্ত এবং আঙুলের অগ্রভাগ এইদিকে প্রকাশ করছে, অর্থাৎ আঙুলের অগ্রভাগ নির্দেশ করবে এটা কোন দিকে ইয়ে হচ্ছে, চৌম্বক ক্ষেত্রটার দিকটি নির্দেশ করবে। আজকে তাহলে এই পর্যন্তই থাকলো। পরের দিন আমরা এই পরের অংশটুকু থেকে শুরু করব।